যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, পশ্চিম বাংলায় আছে শাসকের আইন। অপারেশন সিন্দুর কি শুধুই নারীদের সম্মান প্রদর্শন, নাকি বিজেপির কোনোভাবে হিন্দুত্বের মোড়কে ভোট টানার কৌশল? পশ্চিমবাংলা হিংসা পুরনো এবং দুর্ভাগ্যবশত হিংসার সৃষ্টিকর্তা বামপন্থীরা এবং টু বি মোর স্পেসিফিক সিপিএম 67-তে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে হিংসার সূত্রপাত ঘটেছিল। সময় পারে না, বামেদের একটা ছিল ওরা প্রশাসনটাকে বেশ কন্ট্রোল করে চালাতে পারতো, হিংসাটাকে কার্পেটের তলায় ঢুকিয়ে দিত। এরা তো প্রশাসনটাই চালাতে শেখেনি, একেবারে লুম্পেন বাহিনী। ফলে এরা একজন তৃণমূল নেতা বিজেপিতে এলেই তার বিরুদ্ধে সব অভিযোগ ধুয়ে যায়। তাহলে কি দুর্নীতি রাজনৈতিক দল ভিত্তিক হচ্ছে, মানে রাজনৈতিক দল দেখে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে? 2008 সালে যখন মুম্বাইতে যে ভয়ঙ্কর টেরোরিস্ট হামলা হয়েছিল, 175-এর মতো লোক মারা গিয়েছিল, তৎকালীন ইউপিএ সরকার যার নেতৃত্বে ছিল কংগ্রেস কি করেছিল? অন্যান্য সবার মতো আমরাও মনে করতাম সিপিএম একটা ভয়ঙ্কর শক্তি, বিশেষত সিগুন নন্দীগ্রামে যা ঘটিয়েছিল সিপিএম, তারপর তাকে রাখার আর প্রয়োজন ছিল না। এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেখানে তো কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, তাহলে বলে ওদের মধ্যে তো সেটিং আছে। তো আমি শিওর সেটিং আছে, একসঙ্গে বসে কফি খায় পাটনাতে। তাহলে কি তৃণমূলের জন্য বাংলার আইন কিছুটা আলাদা? কি বলবেন? মানুষ এদের হাতে নেই, মানুষ কিন্তু এদের হাত থেকে বেরিয়ে গেছে। পুলিশকেও মানুষ আর মানছে না, এটা বিপজ্জনক। আমি আবার চোরেদের দল, তো তা চোরেদের বাঁচাবে না তো কাকে? সৎ মানুষকে বাঁচাবে। এটা তো বিরোধীদের যে দাবি যে তৃণমূল বিজেপি তলে তলে এক, সেই দাবি কি তাহলে সত্যি? নমস্কার, আমি ঈশা, আপনারা দেখছেন সময় 365। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগেই কার্যত তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। একদিকে যখন অপারেশন সিন্দুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আগমন, ঠিক তেমনি অপরদিকে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সামনে আসছে একের পর এক অভিযোগ, জানিয়ে কার্যত তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। তো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপির মুখপাত্র তথা যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তো কথা বলবো তার সাথে, জানবো তিনি কি বলছেন বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নমস্কার দাদা। নমস্কার। স্বাগত সময় 365। বিজেপি এখন বলছে যে পশ্চিমবঙ্গ সহিংসতায় ছেয়ে গেছে, কিন্তু বিজেপি কোনোভাবে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে। প্রথম কথা হচ্ছে, দেখো, আমার পরিচয় করা হলে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তো আমার রাষ্ট্রবিজ্ঞানের চর্চা গবেষণার কিছু অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিয়েও অনেক পড়াশুনো লেখালেখি করেছি। পশ্চিমবঙ্গে হিংসার যে প্রকোপ আজকে দেখা যাচ্ছে, সামাজিক হিংসা এবং সর্বত্র পরিব্যাপ্ত হিংসা, সত্যি এর নজির পাওয়াটা কঠিন। পশ্চিমবাংলায় হিংসা আজ কিন্তু নয়, পশ্চিমবাংলায় হিংসা পুরনো এবং দুর্ভাগ্যবশত হিংসার সৃষ্টিকর্তা বামপন্থীরা এবং টু বি মোর স্পেসিফিক সিপিএম 67-তে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে হিংসার সূত্রপাত ঘটেছিল। সমাজের পরতে পরতে ওরা হিংসা ঢুকিয়ে দিয়েছিল, অর্থাৎ যেখানে মানে মানুষকে কিছু করাতে হবে, ভয় দেখাও, মারো, ঘেরাও করো, পেটাও, জ্বালিয়ে দাও, দরকার হলে মার্ডার করে দাও। তারও আগে 50-এর দশক 60-এর দশক ওই ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কমিউনিস্টদের আন্দোলন, খাদ্য আন্দোলন, সেখানে তো ব্যাপক হিংসার প্রয়োগ ঘটেছিল। 67-তে ক্ষমতায় আসার পর অর্গানাইজড হিংসা হলো, তারপর নকশাল আন্দোলন হলো, তারপরে আবার সেই নকশাল আন্দোলনকে দমন করতে কংগ্রেস পাল্টা হিংসার আশ্রয় নিল, তারপর সিপিএম এলো। সিপিএম একটা সরকারে এসে সরকারের একটা দল কতটা হিংস্র হতে পারে সেটা প্রমাণ করলো। আমাদের একটা আশা ছিল 2011-তে ক্ষমতায় এসে এই দলটা অন্তত হিংসার হাত থেকে পশ্চিমবাংলাকে বাঁচাবে। দুর্ভাগ্যবশত সেটা তো বাঁচাতেই পারলো না, বরং চতুর্গুণ হিংসা নিয়ে এলো। যারা সিপিএমের হয়ে গুন্ডামি করতো, ভোট লুট করতো, বুথ দখল করতো, রিগিং করতো, তারাই কিন্তু এখন এই দলটার হয়ে মাঠে নেমে পড়েছে এবং তারা একদিকে হিংসার আশ্রয় নেয়, অন্যদিকে পকেট ভর্তি করে, মানে প্রমোটিং পকেট ভর্তি ইট, চুন সুরকি সাপ্লাই, ইট বালি সাপ্লাই, কোথাও একটু বাধা পেলেই মারা, নিজেদের মধ্যে খুনোখুনি, রক্তারক্তি, বিরোধীদের মার। মানে পশ্চিমবাংলায় হিংসার যে প্রকোপগুলো রয়েছে তা মানে মানে ক্লাসিফিকেশন করতে গেলে আমার ধারণা পাতার পর পাতা লেগে যাবে। তার সঙ্গে যেটা এখন যুক্ত হয়েছে, যেহেতু এরা প্রশাসনটা চালাতে পারে না, বামেদের একটা ছিল ওরা প্রশাসনটাকে বেশ কন্ট্রোল করে চালাতে পারতো, হিংসাটাকে কার্পেটের তলায় ঢুকিয়ে দিত।
করতো। এরা তো প্রশাসনটাই চালাতে শেখেনি, একেবারে লুম্পেন বাহিনী। ফলে এরা সেই হিংসাটাকে একেবারে ওপেনলি চেয়ে গেছে। তার মধ্যে যেটা ঢুকিয়েছে কমিউনাল হিংসা, মুর্শিদাবাদে যেটা ঘটেছে বা তার আগে গোটা পশ্চিমবাংলায়, বিশেষত ধরো হাওড়ার ধুলাগড় অঞ্চলে যা হয়েছিল, বসিরহাট অঞ্চলে যা হয়েছিল, উত্তরবঙ্গে যা হয়েছিল, দুদিন আগে উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে মাটিকাড়ার কাছে যা হয়েছে, যার জন্য গতকাল শিলিগুড়িতে বন্ধ হয়েছিল। অর্থাৎ কমিউনাল হিংসা, যে হিংসা দিয়ে সংখ্যাগুরু হিন্দুদের ভয় দেখানো, তাদের মানে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, মারধর করা, বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে দিয়ে আতঙ্ক সৃষ্টি করা, এইগুলো কিন্তু এরা নতুন সংযোজন করেছে। আগেও ছিল, সিপিএম যে করতো না তা নয়, কিন্তু সিপিএম এগুলো যে বললাম কার্পেটের তলায় ঢুকিয়ে বদমাইশিটা করতো। মূর্খের দল এরা তো একদম ওপেন হিংসা আশ্রয় নেয়। ফলে পশ্চিমবাংলাকে হিংসার হাত থেকে বাঁচানো, দুর্নীতির হাত থেকে বাঁচানো, ক্রিমিনালাইজেশনের হাত থেকে বাঁচানো এখন সবচেয়ে বড় দরকার বলে আমার মনে করি। বিশেষত সাধারণ মানুষ, সে সংখ্যাগুরু হিন্দু হোক বা যারা উদারপন্থী, যারা সংখ্যালঘু মানুষ, যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা ভালোভাবে থাকতে চান, তাদের প্রত্যেককে বাঁচানো এখন আমাদের সকলের আসল কর্তব্য। দাদা, অপারেশন সিন্দুর কি শুধুই নারীদের সম্মান প্রদর্শন, নাকি বিজেপির কোনোভাবে হিন্দুত্বের মোড়কে ভোট টানার কৌশল? অপারেশন সিন্দুর এই দেশের যে কি বলবো জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ এবং এই দেশের যে শক্তি, সেই শক্তি প্রদর্শনের একটা জায়গা। এবং সেই শক্তি শুধু আমরা শক্তি বলতে বুঝি ছেলেদের শক্তি, কিন্তু এখন সেই ভাবনাটা আমরা বদলে দিয়েছি। আমরা নারী শক্তির কথা বলি, মহিলাদের আমরা মাতৃশক্তি বলি। অর্থাৎ তাদের মধ্যে যে শক্তি, সনাতন হিন্দু ধর্মে যে শক্তির পুজো করা হয়, সনাতন হিন্দু ধর্মে কিন্তু দুর্গার হাতে অস্ত্র দেওয়া হয়েছে। দুর্গা খালি হাতে ফুল নিয়ে কিন্তু আমরা পুজো করি না, তার 10টা হাতে 10টা অস্ত্র আছে, কালীর হাতে খড়গ আছে। অর্থাৎ আমরা যে মাতৃরূপী দেবতার পুজো করি তারা কিন্তু সশস্ত্র, যার জন্যে মাতৃশক্তি বলা হয়। তো সেই মায়েদের মাথার সিঁদুর মুছে দেওয়ার সাহস দেখিয়েছিল পাকিস্তান। আমরা সেই পাকিস্তানকে তছনছ করে দিয়েছি। 9টা টেরোরিস্ট হাইড আউটকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, প্রচুর এয়ার বেসকে ক্ষতি করে দেওয়া হয়েছে, এবং তারপরে পাকিস্তান যেভাবে হাতে পায়ে ধরলো, তাহলে গোটা দেশটাকে একেবারে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হতো। এবং এটা বলা হচ্ছে আগামী দিনে আবার করা হবে যদি পাকিস্তান এই কাজ করে। ফলে এটা শুধু বিজেপি কংগ্রেসের ব্যাপার নয়, এটা হচ্ছে আমাদের দেশের যে কি বলবো, আমাদের দেশের যে জাতীয়তা, আমাদের দেশের যে শক্তি, আমাদের দেশের যে কি বলবো আগামীর দিকে আমাদের শক্ত পোক্ত অগ্রগমন, তার প্রতি। তো সেটা মানুষ যদি আমরা করেছি, ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য সহযোগী দল মিলে সরকার চালাচ্ছে, মানুষ যদি এই আনন্দে খুশি হয়ে বিজেপিকে ভোট দেয়, তা আমরা কি করবো তাতে? আমরা কি না বলে দেবো যে ভোট দিবি না? আমরা এগুলোকে কোনো ভোটিং বিষয় হিসেবে ব্যবহার করছি না, আমরা এটাকে মানুষের সামনে তুলে ধরছি। কোনো সরকার আজ অব্দি করেনি। 2008 সালে যখন মুম্বাইতে যে ভয়ঙ্কর টেরোরিস্ট হামলা হয়েছিল, 175 মতো লোক মারা গিয়েছিল, তৎকালীন ইউপিএ সরকার যার নেতৃত্বে ছিল কংগ্রেস কি করেছিল? কিচ্ছু করেনি। পাকিস্তানের হাতে প্রমাণ তুলে দিয়েছিল, পাকিস্তান ওগুলোকে নিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছিল। আমরা ওসব প্রমাণ তোলার পক্ষপাতে নেই, আমাদের হাতে প্রমাণ আছে, আমি তোমার জঙ্গিঘাটি ধ্বংস করবো, পরিষ্কার তো কথা বলে তো দেওয়া হয়েছে পাকিস্তানকে, কি করবে করে নাও। ফলে আলটিমেটলি আমার দেশের যে নারী পুরুষের শক্তি, বিশেষত মহিলাদের যে সিঁদুরের জোরটা, ওরা বলেছিল না যাও মোদিকে বলবে যাও, তো মোদিকে বলা হয়েছে, মোদি যা করার করেছে আবার করবে। তো মোদিকে বলা হয়েছে এবং মোদি যা করার করেছে আবার করবে। এখন ব্যাপারটা এইটা বোঝার ক্ষমতা না আছে কংগ্রেসের, না এই পশ্চিমবঙ্গের শাসক দল, এই দলটার নাম খোটা আমি ধরি না, আমার বিরক্ত লাগে এই কথা বলতে, এই পশ্চিমবঙ্গের শাসক দল এরা কিচ্ছু বোঝে না। এরা আঞ্চলিক, কংগ্রেস তো একেবারে ওই গান্ধী পরিবারে একজনকে প্রধানমন্ত্রী করার জন্য উন্মাদ হয়ে উঠেছে, ওই উন্মাদদের কথা না বলাই ভালো। আর এরা এরা না বোঝে রাজনীতি, না বোঝে কিছু, খালি বোঝে পয়সা, পয়সা নিয়ে পকেটে পুরে দেবো। এদের কথার বেশি উত্তর না দেওয়াই ভালো। সিএ নিয়ে কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে কিছু বলছে না, তো বিজেপি সরকার কি কোনোভাবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের আতঙ্কে রেখে সচেতনভাবে মেরুকরণের রাজনীতি করছে? কে বললো স্পষ্টভাবে বলছে না? স্পষ্টভাবে বলছে না মানেটা কি? সিএ আইন হয়েছে, সেই আইন অনুযায়ী আমরা মানুষকে বলেছি যে তোমরা অ্যাপ্লাই করো, এবং সেই আইন অনুযায়ী যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য, নাগরিকত্ব নেওয়া হয়নি, তারা নাগরিকত্ব নিয়ে নাও। আর কি স্পষ্টভাবে বলবো?
আর কিভাবে স্পষ্টভাবে বলতে হবে, দেশে তো একটা আইন হয়েছে, সেই আইন ভারতের রাষ্ট্রপতির সই পেয়েছে। এবারে সেই আইন নিয়ে যা যা সরকারি রেগুলেশন বেরিয়ে গেছে, এবার সরকার সাধারণ মানুষকে বলেছে তোমরা আবেদন করতে পারো, যারা যারা এর মধ্যে পড়ছো, যারা নাগরিক হতে পারোনি তারা আইন অনুযায়ী না অ্যাপ্লাই করো, নাগরিকত্ব নাও। আর কি স্পষ্টভাবে বলতে হবে? মূল কথাটা বলি, এই যে দলটা পশ্চিমবাংলা চালাচ্ছে, এই দলের যিনি সর্বোচ্চ নেত্রী, 2005 সালে তিনি লোকসভার যখন সদস্য ছিলেন, তিনি তৎকালীন স্পিকারের চেয়ারের দিকে, তখন স্পিকার ছিলেন সোমনাথ চ্যাটার্জি, কিন্তু সেই সময় তিনি উপস্থিত ছিলেন না। সেই সময় স্পিকারের চেয়ারে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার, তার নাম চরণজিৎ সিং, বোধহয় চরণজিৎ সিং আটাওয়ালে। ওই চরণজিৎ সিং আটাওয়ালের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন, বলেছিলেন যে আমি পদত্যাগ করলাম, চলে যাচ্ছি। ওটা পদত্যাগ ছিল না, নাটক ছিল। কারণ পদত্যাগ করতে গেলে কতগুলো মেথড ফলো করতে হয়, নিজে যেতে হয়, তার ফরম্যাট অনুযায়ী পদত্যাগপত্র লিখে নিয়ে গিয়ে বলতে হয় আমি কারো চাপে পদত্যাগ করছি না। এইসব না করে কাগজ ছুড়ে দিয়ে এলে পদত্যাগ হয় না। উনি ভালোই জানতেন, ইচ্ছে করেই নাটকটা করেছিলেন যাতে পদত্যাগও করতে হলো না, আবার পাবলিকের সামনে দেখানো গেল দেখো আমি একটা কিছু করে ফেলেছি। সেই সময় কংগ্রেস এবং সিপিএম ওনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। ওনাকে লোকসভার সদস্য হিসেবে যাতে পদটা থাকে চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি। সুতরাং এখন এই পশ্চিমবঙ্গের শাসক দলের লোকগুলো সব ভুলে গেছে। এই তৃণমূল কংগ্রেস দলটা, নামটি বলেই ফেললাম, আবার বলবো না করে, 98 সালে যখন ক্ষমতায় এসেছিল, তারা কোথায় কে চিনত এই দলটাকে? তখন বিজেপি এমার্জিং ফোর্স। এই দলটা যাতে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে পারে তার জন্য বিজেপি স্বার্থ ত্যাগ করেছে। এই শাসক দলের যারা এসে আজে বাজে কথা বলে তাদের একটু মনে করিয়ে দেবে, ইতিহাস এরা ভুলে যায়, মূর্খের দল তো, ইতিহাস ভুলে যায়। তো এই মূর্খদের মনে করিয়ে দেওয়ার কারণ আছে যে ইতিহাসে লেখা থাকে, ইতিহাস বদলানো যায় না। ফলে আমরা কিন্তু কাউকে চাপে রাখি না। আমরা পরিষ্কার বলছি, 2005 সালে এই দলের নেত্রী, এই পশ্চিমবঙ্গের শাসক দলের নেত্রী যা বলেছিলেন, আমরাও একই কথা বলছি। দিনের পর দিন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে বহু মানুষ দেশে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে এখানে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে এরা এখানকার জনবিন্যাস বদলে দিয়েছে। পশ্চিমবঙ্গের অনেক বর্ডার এরিয়ায় জনবিন্যাস বদলে গেছে। 1955 সালের যে নাগরিকতা আইন, যে আইনটা বারবার সংশোধন হয়ে সর্বশেষ সংশোধন হয়েছে সিএ অ্যাক্ট, এই অনুযায়ী যারা নাগরিক তারা নাগরিক, বাকি সব বিদেশি। তাদের খুঁজে বার করে তাদের এই সিস্টেম থেকে সরাতে হবে। ইতিমধ্যে অনেক রোহিঙ্গাকে বার করে দেওয়া হয়েছে, প্রত্যেককে করতে হবে এটা। এটা করলে তো এদের অসুবিধা হতো, তাদের ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে, তাদের দিয়ে গুন্ডামি করায়, তাদের দিয়ে ভোট লুট করায়। কিন্তু ওটা হবে না, ওটা একদিন না একদিন করতেই হবে। তাই আমরা বলবো সাধারণ মানুষকে, যারা যারা বৈধভাবে এই নাগরিকত্ব পাওয়ার অধিকারী সিএ অনুযায়ী, তারা নাগরিকত্ব অর্জন করে নিন, ভয় পাবেন না। এটা আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনটা। যারা একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ বা এই পার্শ্ববর্তী আফগানিস্তান, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত মানুষগুলো এসছেন, পার্সি, তারা কিন্তু অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেতে পারেন। মনে রাখবেন, নাগরিকত্ব কোনো অটোমেটিক প্রসেস নয়। নাগরিকত্ব 1950 সালের 26শে জানুয়ারি যে সংবিধান ভারতে চালু হয়েছে, সেই সংবিধান অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার একটা পদ্ধতি রয়েছে। তার বাইরে কিন্তু নাগরিকত্ব পাওয়া যায় না। লুকিয়ে চুরিয়ে এলাম আর ভোটার লিস্টের নাম তুলে দিলাম, দিয়ে বললাম আমি নাগরিক, এমনকি যদি পেয়ে যায়, পাসপোর্টও পেয়ে যায়, তা ওটাও ক্যান্সেল হতে পারে বলছি। তাই দয়া করে সিএ অনুযায়ী নাগরিকত্ব অর্জন করে নিন যারা নাগরিক নন। আর যারা 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান অনুযায়ী নাগরিক, তাদের তো কোনো প্রয়োজনই নেই। ওটা আমরা কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা বাস্তবটা বলে দিচ্ছি, আইনের দিকটা বলে দিচ্ছি। কেউ ভয় পেলে বুঝতে হবে যে তার মধ্যে কোনো গলদ আছে। আপনি যেমনটা বললেন যে তৃণমূলকে একসময় কেউ চিনত না, বিজেপি তৃণমূলের জন্য স্বার্থ ত্যাগ করেছে। তো বিরোধীদের যে দাবি যে তৃণমূল বিজেপি তলে তলে এক, সেই দাবি কি তাহলে সত্যি? একেবারে না, একেবারে নয়, মিথ্যা কথা। এটা একটা সিপিএম চালু করেছে, ওই সেটিং থিওরি। সিপিএম নিজে তো শূন্য পেয়েছে, গোল্লা, এই জীবনে আর কিছু হবে না, তারা এই থিওরিটা চালু করেছে। তার কতগুলো বিষয় বলি। আমি কখন বললাম 1998, 1999, 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রথম তৈরি হলো। তৃণমূল কংগ্রেসের নেত্রী লড়াই করছেন কার বিরুদ্ধে? সিপিএম এর বিরুদ্ধে। অন্যান্য সবার মতো আমরাও মনে করতাম সিপিএম একটা ভয়ঙ্কর শক্তি, বিশেষত সিগুর নন্দীগ্রামে যা ঘটিয়েছিল সিপিএম, তারপর তাকে রাখার আর প্রয়োজন ছিল না। তাই আমরা সেই সময়ে যিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তাকে সাহায্য করেছি। আমরা তো জোট করেছি, তো ইতিহাস তো, মিথ্যা কথা কি আছে, জোট করেছি তো। সেই জোট লড়াই করেছে,
তারপরে উনি আমাদের ছেড়ে চলে যান, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেন, আবার হেরে যান, 2001-এর পর আবার এনডিএতে জয়েন করেন। এনডিএতে জয়েন করে একটা মন্ত্রী হতে চেয়েছিলেন, তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল, তারপর একটা দায়িত্ব পেয়েছিলেন, কয়লা মন্ত্রী হয়েছিলেন। তারপরে 2006 সালে অ্যালায়েন্স করে উনি লড়া হয়েছিল, কিন্তু জেতা যায়নি, কারণ অলরেডি তখন মানুষের কাছে ওনার যে ইয়ে নষ্ট হয়ে গেছে, ইমেজ একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা চেয়েছিলাম সিপিএম সরে যাক, তাই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করা হয়েছে, অ্যালায়েন্স হয়েছে। তাহলে এখন এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, সেখানে তো কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, তাহলে বলে ওদের মধ্যে তো সেটিং আছে। তো আমি শিওর সেটিং আছে, একসঙ্গে বসে কফি খায় পাটনাতে, ব্যাঙ্গালোরে গিয়ে গল্প করে, তো সেটিং তো ওদের মধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় কথা, সিপিএম এখন তার একটাই কাজ করে, সেটা হচ্ছে বিভিন্ন নির্বাচনে তারা ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দেয়। তারা তো আর বিজেপিকে জেতাতে চায় না, ওরা জানে বিজেপি ক্ষমতায় এলে যে 2-4টে সিপিএম আছে ওটাও আউট হয়ে যাবে, ফলে এই ভয় তো ওদের প্রাণে রয়েছে। সেটিং যদি কারোর মধ্যে থেকে থাকে, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এরা হচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনার। ভারতীয় জনতা পার্টি কোনো সেটিং রাজনীতিতে বিশ্বাস করে না। ইতিহাস জানে আমরা এই তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছি, সিপিএমকে সরাতে অ্যালায়েন্সও করেছি, সেই অ্যালায়েন্স কোথাও সফল হয়েছে, কোথাও ব্যর্থ হয়েছে। উনি কেন্দ্রে রেলমন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ী আমলে, আবার চলেও এসেছিলেন। এগুলো সবই ইতিহাস, এগুলো নতুন আমি কিচ্ছু বলছি না। তাই ওই সেটিং থিওরিটা, ওটা সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে, বিজেপির সঙ্গে তৃণমূলে কোনো সেটিং নেই। সম্প্রতি তৃণমূলে হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলকে দেখা গেছে পুলিশের বিরুদ্ধে একের পর এক কুরুচিকর ভাষায় আক্রমণ করতে। পাশাপাশি তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি তা এড়িয়ে গেছেন। তাহলে কি তৃণমূলের জন্য বাংলার আইন কিছুটা আলাদা, কি বলবেন? সবাই জানে তো, এটা আজকের কথা নয় তো। 2021 সালে যখন হাজারো হাজারো বিজেপি কর্মী ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল এদের অত্যাচার সহ্য করতে না পেরে, তখন কেন্দ্র থেকে যে প্রতিনিধি দল এসেছিল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ওরা একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টের একটা লাইনেই বলে দিচ্ছে যে পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, পশ্চিম বাংলায় আছে শাসকের আইন। আইনের শাসন নেই, শাসকের আইন আছে, রুল অফ ল কিন্তু নেই এখানে। তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে গেছে, এটা বারে বারে প্রমাণিত হচ্ছে। এবং বাম আমল থেকেই বামেরাও ওই আইন নিজেদের জন্য একটা আলাদা আইন প্রয়োগ করতো। থানায় এফআইআর করতে গেলে বাম নেতাদের একটু মাতব্বরি লাগতো, একটু কোথায় হসপিটালে ভর্তি করতে গেলে ওখানে একজন বাম নেতা থাকতো। ফলে সব জায়গায় ওই সমাজকে আমার মতো করে কন্ট্রোল করব, মানুষকে আমার কাছে আসতে হবে, এটাই ছিল বামেদের বৈশিষ্ট্য। এরা তো বামেদের মেধাবী ছাত্রছাত্রী, একটু আগেই তো বললাম, যারা বাম করতো তারা তো এখানে ঢুকে পড়েছে। ফলে এরা এখন তাই করে। ফলে এই দলটা পরিষ্কার এমন একটা দল, যে দল সমাজের পরতে পরতে ঢুকে পড়েছে, পরতে দুর্নীতি চালু করেছে। ফলে এই দলের পক্ষে আর পশ্চিমবাংলার ভালো করা সম্ভব না, সে যাই বলো না কেন। এখন যে প্রশ্নটা করলে বীরভূমের এই লোকটার, এখন এই লোকটিকে নিয়ে প্রচুর বিতর্ক তো হয়েছে, হাত কেটে দাও, বোমা মারো, এইসব নানা রকম কথা বলেছে। পুলিশকে ঘড়ি দেখিয়ে কটা বাজে, পুলিশের উচিত ছিল ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারা, পুলিশ তা কাচুমাচু হয়ে থাকে। তার ফল তো দাঁড়ালো, পুলিশকে ফোন করে যা বলার বলছে। এখন সেগুলো অনেকেই 2 মিনিট 1 মিনিটের বেশি শুনতে পারেনি, লোকের গা ঘিনঘিনে অনুভূতি হচ্ছে। আমার পরিষ্কার কথা, এটা বলেছে কাকে? রামসাম যদুমধু কেন, এটা বলেছে পুলিশকে, একজন থানার পুলিশ অফিসার। যে পুলিশ অফিসার প্রশাসনের একটা অঙ্গ, কিন্তু প্রশাসন এই পুলিশদের দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করে, সেই পুলিশকে ও যে ভাষায় কথা বলেছে তার মা বোন তুলে, 2 দিন পরে সেই পুলিশ যদি অন্য কোনো লোককে ধরতে যায় বা শাসন করতে যায়, সে একই কথা যদি বলে, তখন কি হবে? তারপর এই যে বারবার তাকে সমন পাঠাচ্ছে, সে আসছে না, উকিলকে পাঠাচ্ছে। প্রথমে বললো আমি ক্ষমা চাইছি, তারপর বললো যে আমি ওষুধ খেয়ে আমার এই হয়ে গেছিল, ওষুধ খেলে লোককে গালিগালাজ করে, এতে জীবনে প্রথম শুনলাম। মানে মদ খেয়ে গালিগালাজ করে শুনেছি, এই ওষুধ খেয়েও গালিগালাজ করে, কি ওষুধ খেয়েছিল ভগবান জানে। এগুলো আর কিচ্ছু নয়, এগুলো ওই যে বললাম, এই দলটা অশিক্ষিত মূর্খ ক্রিমিনালের দল। এই ক্রিমিনালরা কি দেরি তো ওরা পোষে, কিন্তু সমস্যা হচ্ছে তাতে এই যে প্রশাসন, এই যে পুলিশের ওপর মানুষের যে আস্থা চলে যাচ্ছে, সেটা ফেরত আনতে কত কষ্ট হবে জানে। এরা ক্ষমতা থেকে যাবে, পাবলিকেদের পিঠের চামড়া গুটিয়ে দেবে, সেটা সকলেই জানে, এরাও জানে। ওই জন্য ক্ষমতায় থাকার জন্য এরা আকুতি, এরা বাঘের পিঠে চেপে আছে, বাঘের পিঠ থেকে নামলে বাঘই খাবে।
ফলে এরা সেই ভয়ে রয়েছে, তো এখন বাঁচার জন্য এরা একে তাকে হাতে পায়ে ধরে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু এরা ক্ষমতা থেকে যাবেই, পাবলিক ওদের বুঝে নেবে, সে সব ছেড়ে দিলাম, পাবলিক মরুক, ওদের এরা মরুক গে যাক, পাবলিক ওদের বুঝে নিক। আমার কথা হচ্ছে যে প্রশাসনটাকে এই যে ধ্বংস করে দিচ্ছে, এরপর কি হবে? প্রশাসনটা রিভাইভ করা, এই যে পুলিশগুলো যাদের মানে মনোবল তলানিতে ঠেকছে, তাদের দিয়ে আগামী দিনে কোন কাজ কি হবে পশ্চিমবাংলায়? ফলে পশ্চিমবাংলাকে এরা শুধু লুম্পেনাইজ করছে না, প্রশাসনটাকে ধ্বংস করে ফেলছে। এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বিপজ্জনক, এটা কেউ বুঝতে চাইছে না। সবাই বলছে পুলিশকে গালি দিয়েছে, নোংরা কথা বলেছে। আরে পুলিশকে গালি দিয়েছে, তার একটা এফেক্ট শুনি, বলি। দুদিন আগে উত্তরবঙ্গে একটা একটা কি বলবো, সম্প্রদায় ভিত্তিক গোলমাল হয়েছিল, সাম্প্রদায়িক যদি নাও বলি। তার মধ্যে 100-150 লোক একজনের বাড়ি গিয়ে তার বাড়িতে মারধর, বাড়ি মহিলাদের পিটিয়েছে। কেন? সেখানে পুলিশের ভূমিকা কি? এখন জয় শ্রীরাম বলছে, বলো রাতের বেলা বুঝে নেবো, পুলিশ বলছে, পাবলিকও বলছে যা বুঝে নেকে যা। এই পুলিশকে তো এই হাল করে দিয়েছে পুলিশের, পাবলিকও মানছে পুলিশকে। আর গতকাল শিলিগুড়িতে বন্ধ প্রমাণ করে দিয়েছে, আর মানুষ এদের হাতে নেই, মানুষ কিন্তু এদের হাত থেকে বেরিয়ে গেছে। পুলিশকেও মানুষ আর মানছে না, এটা বিপজ্জনক। আমি আবার বলছি, এটা পশ্চিমবাংলার ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। পুলিশের এই সম্মান নষ্ট হওয়া, পুলিশের এই যে কি বলবো, পুলিশের প্রতি মানুষের যে ভয় চলে যাওয়া, কিন্তু কি করব, একটা অত্যন্ত খারাপ কিছু লোকের হাতে পশ্চিমবাংলা চলে গেছে। মানুষকে বুঝতে হবে যে 1000 টাকা 2000 টাকা দিয়ে বেঁচে থাকা নয়, বাঁচতে গেলে এদের আগে সরাতে হবে, তারপরে নতুন পশ্চিমবাংলা গড়তে হবে। তা নাহলে পশ্চিমবাংলা ধ্বংস হয়ে যাবে। সমাজটা 90% ধ্বংস হয়ে গেছে, 10% হাতে থাকলেও বাঁচানো যাবে, কিন্তু সেটা হাত থেকে চলে গেলে আর বাঁচানো যাবে না। আপনাদের দলের নেতা সুকান্ত মজুমদার দাবি করছেন, মানে সম্পূর্ণ রাজনৈতিকভাবে তিনি এটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজল শেখের কোলে চাপার চেষ্টা করছেন। আপনার কি মত এই বিষয়ে? হ্যাঁ, অনুব্রত মণ্ডলকে সরিয়ে ওখানকার ওই কাজল নাকি তাকে যে আনার চেষ্টা করেছেন, করা হচ্ছে, সে তো সকলেই জানেন। যার জন্য ওখানে ছিল জেলা সভাপতি, তাকে সরানো হলো। তারপরে ওই যে কাজল শেখ, সে টেলিভিশন ইয়েতে অনুব্রত মণ্ডলকে তো উদম গালিগালাজ করছে, মানে সমালোচনা করছে। তা সব মিলিয়ে কাজল শেখকে আনার চেষ্টা হচ্ছে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের 30% প্রায় মাইনরিটি, বীরভূমে ওই 30% মাইনরিটির কাছে একটা মাইনরিটি মুখ চাই। তৃণমূল তো পলিসি, তো তারা সন্দেশখালীতে শাহজাহানকে নিয়ে আসে, এরকম অনেক নেতা আছে যাদের মুখে আনা হয়। খিদিরপুর অঞ্চলে কাকে আনা হয় সকলেই জানে। ফলে এইরকম অনেক নেতাকে বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া হয় সেই ভোটটাকে টানতে। বীরভূমে আর একে দিয়ে হচ্ছে না, তার কারণে এতে জেল খাটা আসামি, জেল খেটে এসছে। তারপরে এই ধরনের মুখে এই ধরনের ভাষা যা, তাতে তো আর মনে হয় না একে আগামী দিন দাঁড়ালে কেউ ভোট দেবে। ফলে একটা বিকল্প মুখ খুঁজে আনো, যাতে 30% ওখানকার ভোটটাও কবজা হবে, বাকিদের ওই সমস্ত একটু মাসুল ফাসুল দেখিয়ে কিছু করা যাবে। এইগুলো একটা লক্ষ্য একটাই। সুকান্ত মজুমদার কিচ্ছু ভুল বলেন, একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 25,000-এর বেশি শিক্ষক চাকরি হারিয়েছেন, তো বিজেপি কিভাবে তাদের পাশে থাকছে? প্রথম কথা হচ্ছে যে তাদের পাশে থাকতে গেলে আমরা ওদের পাশে বারবার জানিয়েছি, আমরা ওদের পাশে আছি, কিন্তু আন্দোলনটা কিভাবে করবো সেটা ওরা ঠিক করবে, আমরা তো বলতে পারি না। তাহলে তো সিপিএম তো কাণ্ড করতে হয়। সিপিএম ওই আরজিকর আন্দোলনটাকে কি হাল করলো, একদম ডুবিয়ে দিল। সিপিএম বারবার ওই আন্দোলনগুলোকে পেছন থেকে ছুরি মেরে দেয়। তো আমরা সেটা করতে চাই না। আমরা ওদের পরিষ্কার বলেছি, বাপু আন্দোলনটা তোমাদের করতে হবে, আপনারা আন্দোলন করুন, আমরা এই আন্দোলনটাকে নৈতিক সমর্থন দিচ্ছি, আপনারা যা যা সমর্থন চাইবেন আমরা সেই ধরনের সমর্থন দেব, চেষ্টা করবো সেই ধরনের সমর্থন দিতে। কিন্তু আপনাদের কতগুলো জিনিস বুঝতে হবে। আপনারা যারা সৎভাবে চাকরি পেয়েছিলেন, পয়সা দেননি, তাদের চাকরি কেন গেছে ওটা বুঝতে হবে। তাদের চাকরি গেছে এই পশ্চিমবঙ্গের শাসক দল যে সরকারটা চালায় তাদের জন্য। কেন গেছে? কারণ তারা এই চোরগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল। 2 বছর আগের কথা, অভিজিৎ গাঙ্গুলি যখন হাইকোর্টের রায়টা দিলেন এবং বললেন যে এতগুলো আমি বুঝতে পারছি যে এখানে অন্যায় হয়েছে, ওগুলোকে খুঁজে বার করে ওদের সরান, আর যারা সৎভাবে চাকরি করছে তারা সৎ আর এরা অসৎ সেটা বেছে দিলেন। পশ্চিমবঙ্গ সরকার সেটা নেয়নি কেন তখন সেই পরামর্শটা? সেই রায় না মেনে সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ, সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, এগুলো দৌড়লো কেন? তারপরে সুপার নিউমারারি পোস্টের জন্য মন্ত্রিসভায় চলে গেল কেন? এত 600 কোটি টাকা খরচ করা হয়েছে কেন? ডিএ মামলায় ডিএ না দেওয়ার জন্য আর এসএসসিতে চোরগুলোকে বাঁচানোর জন্য। কারণ একটাই, এই দলটা চোরেদের দল, তো চোরেদের বাঁচাবে না তো কাকে, সৎ মানুষকে বাঁচাবে। এটা বুঝতে হবে এই শিক্ষকদের।
এবং পরিষ্কার খুলে লড়াই করতে হবে এই পশ্চিমবঙ্গের শাসক দল তাদের বিরুদ্ধে। আমরা থাকবো এবং আমরা আবার বলছি, আমরা ক্ষমতায় এলে আমরা খুঁজে দেখব প্রমাণ আছে কিনা। এরা আমাদের ধারণা এরা প্রমাণগুলো লুকিয়ে রেখেছে, এরা এখনো চাইছে ওই চোদ্দের বাঁচিয়ে দিতে। আমরা ক্ষমতায় এলে আমরা খুঁজে বার করার চেষ্টা করব যে কারা সৎ। কারণ হাইকোর্ট তো বলেছিল, সুপ্রিম কোর্টও বলেছিল যে এই 26,000-এর মধ্যে এতজন চোর, সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। অসৎ, এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, প্যানেল র্যাঙ্ক জাম্প করেছে, সেসব ঠিক আছে, ওদের বাদ দিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট তো বলেছে ওরা পরীক্ষা থেকে বসতে পারবে না, সব ঠিক আছে। কিন্তু এই যে বাকি 15,000 বা 16,000, এই 15 বা 16,000-এর মধ্যে সবাই সত্য, তাহলে ওটাকে সার্টিফাই করতে হবে। দেখা গেল সরকার সার্টিফাই করতে পারছে না, মানে সরকার, এসএসসি, কেউ সার্টিফাই করতে পারছে না। তাই যদি হয়, এরা তো কোর্টের কাছে তো প্রমাণ করতে পারলো না যে যারা সৎ বলা হচ্ছে প্রত্যেকে সৎ, তো এরা কিন্তু সেই সার্টিফিকেটটা দিতে পারেনি। ফলে দায়টা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের শাসক দলের, দায়টা সম্পূর্ণভাবে সেই দল চালাচ্ছে যে সরকার, সেই সরকারের। এইটা এদের বুঝতে হবে এবং এরা যদি খুব দ্রুত বুঝতে পারে তাহলে এই আন্দোলনটাকে পিকে নিয়ে যেতে হবে। আন্দোলনটা অলরেডি রয়েছে, আগামী দিনে সেই আন্দোলনকে আরো তীব্র করতে হবে। বিজেপি এভাবেই পাশে থাকবে। অমিত শাহ শহরে আসার পর দেখা গেল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কটাক্ষ করছেন গোপাল ঠাকুর বলে। পাশাপাশি তিনি বলেছেন অমিত শাহ হচ্ছে নাম্বার 1 রিগিং মাস্টার। কি বলবেন? না, গোপাল ঠাকুর শব্দটার যাই হোক অশ্লীল শব্দ নয়। কেউ কাউকে যদি গোপাল ঠাকুর বলে ভালো তো। গোপাল তো মানে দেবতা, লোকে পুজো করে বাড়িতে রেখে, তো সেও কি পুজো করে? অমিত শাহ ছবি ভালো তো, খুব ভালো, তাহলে মতি হয়েছে ধর্মে। কিন্তু এই কথাটা উনি কখন বলেছেন? মানে সন্ধ্যাবেলা না রাতের বেলা লোকে যায়, উনি বললেই লোকে কিন্তু সময় খোঁজে, কোন সময়ে বলেছেন, তখন উনি কোন অবস্থায় ছিলেন, লোকে এগুলো জানতে চায়। একটু জেনে নাও উনি কখনো বলেছিলেন, তাহলে উত্তর দেবো। কারণ উনি সবসময় তো আবার ঠিকঠাক বলেন না, রাতের বেলা একরকম বলেন, দিনের বেলা একরকম বলেন। এটা কোন সময় বলেছেন ওটা জানলেই বলতে পারবো। জাস্ট এই উত্তর দিই, চুরি, চিটিংবাজি, ভোট লুট, এটা পশ্চিমবাংলায় হয়, অন্য কোথাও হয় না। কিছু কিছু বিহারেও তো, বিহারেও প্রায় বন্ধ হয়ে গেছে। গুজরাট তো হয়ই না। গুজরাট বা মহারাষ্ট্রে ভোটের সময় আমি তোমাদের বলছি একদিন চলে যাবে, তো ভোট হচ্ছে বুঝতেই পারবে না। লোক অফিস যাচ্ছে, বাজার করছে, ভোটটা দিয়ে চলে আসছে। মারধর নেই, মারপিট নেই, বুথ দখল নেই, কিচ্ছু নেই। খবর না রাখলে কুয়োর ব্যাং হলে যা হবার তাই হয়। আবার আমি বলছি, উনি কখন বলেছেন ওটা একটু জেনে দাও, তারপরে আমি আর একটু উত্তর দিতে পারবো। রাম মন্দির নিয়ে আপনাদের গর্ব রয়েছে, কিন্তু কাশ্মীরের যে হিন্দু পণ্ডিত রয়েছেন তাদের এখনো পুনর্বাসন দেওয়া হয়নি। বিজেপি কি কোনোভাবে হিন্দু ভাবাবেগকে নিয়ে রাজনীতি করছে? একেবারেই না। এই কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে ভেবেছে কে? একমাত্র তো বিজেপি। যখন 1988, 89, 90, 91, 4 বছরে গোটা কাশ্মীর ফাঁকা করে দেওয়া হলো পণ্ডিতদের, ক্ষমতায় কে ছিল? আমরা ক্ষমতায় ছিলাম? আমরা তো ক্ষমতায় ছিলাম না সেই সময়। তখন ক্ষমতায় ছিল একদিকে কংগ্রেস, তখন ভেঙে গেছে, ক্ষমতা থেকে চলে গেছে। কংগ্রেস থেকে ভেঙে গিয়ে ভিপি সিং ক্ষমতায়, তারপরে সরকারটা ভেঙে যাচ্ছে। ওখানে মানে ফারুক আবদুল্লাহ, 91 সালে কংগ্রেস আবার ক্ষমতায় এলো। ওই সময় তো ঘটেছে, লক্ষ লক্ষ কাশ্মীরি পণ্ডিত পালিয়ে এসেছে। ওখানে স্লোগান দেওয়া হতো প্রকাশ্যে, বাঁচতে যদি চাও তাহলে উপত্যকা ছাড়ো, তার সময় আটকগুলো মেয়েগুলোকে রেখে যাও, তাদের মেয়েদের রেখে যাও, নইলে তোমরা সবাই ধর্ম পরিবর্তন করো। ধর্ম বাঁচাতে কাশ্মীরি পণ্ডিতরা পালিয়ে এসছে এবং তারা ঘেটোতে থাকতে বাধ্য হয়েছেন, বস্তি ঘেটো, জম্মু বিভিন্ন অঞ্চলে। জম্মু গিয়ে আমি দেখে এসেছি, জম্মুতে কি অবর্ণনীয় অবস্থায় যারা কাশ্মীরে এত সম্পত্তির মালিক ছিল, কি অবর্ণনীয় অবস্থার মধ্যে তারা জম্মুতে বা অন্যান্য জায়গায় দিন কাটাচ্ছে। তাদের পুনর্বাসন দেওয়া, তাদের যাতে উপত্যকায় ফিরে যেতে পারে। 370 ধারা বাতিল করা কে করেছে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ করেছে। আমরা কি করে রাজনীতি করলাম? এই রাজনীতিটা সৎ রাজনীতি। আমরা চাই প্রত্যেকটা পণ্ডিত কাশ্মীরে ফিরে যাবে, কিন্তু কাশ্মীরে তো আজকের মিলিটেন্সি নয়, 80-র দশক থেকে বহুদিনের পুরনো। এগুলো ভিট করতে টাইম লাগবে, সিধে করতে টাইম লাগবে ওদের, কিন্তু একদিন ওদের সিধে করে দেওয়া হবেই। পরিষ্কার আমরা বলছি, সিধে আমরা করে দেবই এবং আবার কাশ্মীরে সবাই থাকবে। সবে তো 370 তোলা হয়েছে, আরও অনেক কাজ বাকি, আস্তে আস্তে করা হবে। কিন্তু ওরা ভয় পাচ্ছে বলেই পুলওয়ামার মতো ঘটনা ঘটায়, ওরা ভয় পাচ্ছে বলেই সাম্প্রতিক বৈশরণ ভ্যালির ঘটনা ঘটায়। এরা ভয় থেকে এগুলো ঘটেছে। কিন্তু এক পরিষ্কার কথা বলে রাখি, কাশ্মীর মূল স্রোতে মিশেছে ভারতে, মূল স্রোতেই থাকবে, বাইরে যেতে দেওয়া হবে না। একজন তৃণমূল নেতা বিজেপিতে এলেই তার বিরুদ্ধে সব অভিযোগ ধুয়ে যায়।
তাহলে কি দুর্নীতি রাজনৈতিক দল ভিত্তিক হচ্ছে, মানে রাজনৈতিক দল দেখে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে? কার অভিযোগ ধুয়ে গেছে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছিল, সেটা কিন্তু বিজেপি আসার পর, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই নারদ কাণ্ডের সময় টাকা নেওয়ার অভিযোগ এসেছিল, সেটা কিন্তু বিজেপিতে আসার পর একবারও প্রকাশ্যে আসে না। আমার কথা হচ্ছে যে আমরা কি এজেন্সিগুলোকে বলেছি যে তোমরা ইয়ে বন্ধ করে দাও, তোমরা ইনভেস্টিগেশন বন্ধ করে দাও? আমরা তো বলিনি। এই তৃণমূল বা অন্যান্য দলগুলো বলে কি শিক্ষা দুর্নীতি, আমরা তো এখনো ওদের চ্যালেঞ্জ করি, এবং শুভেন্দু অধিকারী নিজে চ্যালেঞ্জ করেছেন যে খুঁজে বার করুন। এই পশ্চিমবঙ্গ সরকার তো তোমাদের হাতে। উনি যদি সরকারে তৃণমূলে থাকার সময় কোথাও কিছু করে থাকেন, তার সেটা খুঁজে বার করার দায়িত্ব তো তোমাদের, খুঁজে বার করেনি কেন? ন্যাচারালি আমরা কখনো বলিনি যে তার বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যাক, তার সে এসছে বলে তার আমরা একেবারে বাঁচিয়ে দেবো। আমরা পরিষ্কার বলি যে আইন তার আইনের পথে চলবে। একজন মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই বর্তমান সরকার যখন কিচ্ছু করতে পারেনি, বারবার কোর্টে গেছে তাকে অ্যারেস্ট করার জন্য, তাও পারেনি, তাহলে ধরতে হবে যে এগুলো রটনা, ধরে নিতে হবে এগুলো রটনা। ফলে এই রটনা যারা করছে দায় ওদের প্রমাণ করা, আমরা কেন প্রমাণ করব? আমরা তো চ্যালেঞ্জ করেছি, কোন অভিযোগ থাকলে প্রমাণ করো। তোমরা অভিযোগ প্রমাণ করতে পারবে না, খালি এই ধরনের কথা বলে। আমি তো আবার বলছি, কি অভিযোগ আছে? এই যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শোতে বলে এই হয়েছে, আমি বলে দাও কি হয়েছে। না দুর্নীতি হয়েছে, কি দুর্নীতি হয়েছে বলো, তারপরে আর কিন্তু কথা এগোয় না, জানে না। ফলে কথাগুলো বলা হয়, বলা এইগুলোই বলে যায় আর কি, এর বেশি কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয়। ভোট আসলে বিজেপি দেখা যায় ইসবার 400 পার, তারপরে আবকি বার মোদী সরকার, এরকম নানান স্লোগান দিতে। তো আমার শেষ প্রশ্ন যে এবার বিজেপির স্লোগান কি হতে চলেছে বাংলায়? আবকি বার মোদী সরকার তো হয়নি নাকি? হয়েছে তো। যতবার আমরা স্লোগান দিয়েছি আবকি বার মোদী সরকার, মোদী সরকারই হয়েছে। আমরা 2014-তে স্লোগান দিয়েছিলাম আবকি বার মোদী সরকার, মোদী হয়েছে। 25 বছরের ওই কোয়ালিশন সরকার সরিয়ে একদল ভিত্তিক ব্যবস্থা এসছে, একদলীয় সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক সরকার এসছে। 2019-এ তার চেয়েও বেশি আসন পেয়েছি। 2024-এ আসন সংখ্যা কিছুটা কমেছে বটে, কিন্তু মোদী সরকার তো হয়েছে এবং একই রকম কাজ করে চলেছে। ফলে আপকি বার মোদী সরকার যখন স্লোগান দিচ্ছি, আমরা তো সরকারটাকে আনতে পারছি। এবার রাজ্যগুলোতে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়, সেই টার্গেট সব সময় একেবারে সংখ্যা ধরে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু 90% ক্ষেত্রে সেই টার্গেট তো ফুলফিল হয়েছে। আচ্ছা, গত নির্বাচন, এই তো কয়েকদিন আগে নির্বাচন হলো, হরিয়ানাতে সবাই তো আমাদের উড়িয়ে দিয়েছিল, আমরা ক্ষমতায় আসিনি। সবাই তো মহারাষ্ট্রে বলেছিল বিজেপি গেল, নেই বিজেপি ক্ষমতায় নেই। আমরা দিল্লিতে সবাই বলেছিল না না অরবিন্দ কেজরিওয়ালকে সরানো খুব কঠিন। কোথায় অরবিন্দ কেজরিওয়াল? তার পলিটিক্যাল ক্যারিয়ারই কত মতে যাচ্ছে। আবার গণতন্ত্রের নিয়ম আছে, সব দল সব আর নির্বাচনে জিতবে তার তো কোনো মানে নেই। ঝাড়খণ্ড আমরা পাইনি তো কি করা যাবে, ভারতে গণতন্ত্র আছে তার তো প্রমাণ। শিবু সোরেন আবার ক্ষমতায় ফিরে এসছে, তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় ফিরে এসছে। ফলে এগুলো তো প্রত্যেকটাই গণতন্ত্রের বিষয়। পশ্চিমবাংলাতেও তাই। পশ্চিমবাংলাতে আমরা দেখছি যে, আবার বলছি, অত্যন্ত খারাপ কিছু লোকের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে। তারা রাজনৈতিক ক্ষমতাটাকে অত্যন্ত কদর্যভাবে ব্যবহার করছে এবং গোটা সমাজে লুম্পেনাইজেশন হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন ধরেই তারা আলিপুরদুয়ার এবং কলকাতা নেতাজি ইন্ডোরে তার একটা ভাবনা দিয়ে গেছেন যে পশ্চিমবাংলার সমস্যা কি। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। দরিদ্র মানুষের এখানে, দরিদ্র মানুষ মাথা তুলে দাঁড়াতে পারছে না, তাদের টাকাও খেয়ে নিচ্ছে। মহিলাদের ওপর নিদারুণ নির্যাতন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, সংখ্যাগুরু মানুষও এখানে কিন্তু নিরাপদে নেই। প্রমাণ করলো মুর্শিদাবাদ। সংখ্যাগুরু মানুষকে মুর্শিদাবাদ ছেড়ে পালাতে হয় পশ্চিমবাংলা থেকে, যে পশ্চিমবাংলাকে তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। ফলে কিভাবে আগামী দিনে লড়ব আমরা? এই সরকারের যে, এই দলটার যে ভয়ঙ্কর দুর্নীতি, তার বিরুদ্ধে কিভাবে লড়া হবে তার একটা রূপরেখা এসে গেছে। সেই রূপরেখার ভিত্তিতেই আমরা লড়াই করব। স্লোগান কি হবে, স্লোগান তো আমি তৈরি করে দিতে পারি না। স্লোগান পার্টি থেকে ঠিক হবে, বিভিন্ন স্লোগান ঠিক হয়। এখনো পর্যন্ত মানে এইরকম একটা সুনির্দিষ্ট স্লোগান নিয়ে এগোবো সেরকম কোনো কিছু হাতে আসেনি, এলে জানিয়ে দেবো। কিন্তু কি কি পয়েন্টে লড়া হবে আমরা কিন্তু মোটামুটি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তার একটা আভাস পেয়ে গেছি। সেভাবেই আগামী দিনে মানুষের কাছে যাওয়া হবে একটাই বক্তব্য নিয়ে, এই ভয়ঙ্কর খারাপ শক্তিটাকে রাজনৈতিক ক্ষমতা থেকে সরান, তা নইলে সকলের বিপদ। পশ্চিমবাংলার মানুষের বিপদ, গোটা ভারতবর্ষের বিপদ।
আপনারা যেমনটা দেখলেন, বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ তিনি কিন্তু বাংলার যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে অনেক কথা বললেন। পাশাপাশি বললেন যে তাদের দলের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়া। পাশাপাশি তিনি এটাও বললেন যে পশ্চিমবঙ্গ যে ভয়ঙ্কর শক্তির হাতে আছে সেই শক্তিটাকে ক্ষমতাচ্যুত করতে হবে। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 দমদম।